সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের রুটিন প্রকাশিত হয়েছে। রসায়নের দ্বিতীয় পত্রের আমি তোমাদের ঢাকা বোর্ড 2023 সালের যে এমসিকিউ পরীক্ষার প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সমাধান করার চেষ্টা করব। এবং তোমরা যদি এগুলো বুঝে বুঝে সমাধান করো এবং এমসিকিউ 4টা অপশনের প্রত্যেকটা অপশনের ব্যাখ্যা জানো, তাহলে পরবর্তীতে তোমাদের এমসিকিউ পড়তে সহজ হবে এবং তোমার পরীক্ষায় ভালোভাবে উত্তর করতে পারবে। তো চলো আমরা যাই। ঢাকা বোর্ড 2023 এর প্রথম কোশ্চেনে আছে। দেখো, 1 নম্বর কোশ্চেন, অক্সিজেনের তুল্য ভর কত? অক্সিজেনের তুল্য ভর কত? এবং কতে আছে দেখো 64, কতে আছে দেখো 32, কতে আছে 16 এবং ঘতে আছে 3। তার আগে তোমাদের বুঝতে হবে আসলে তুল্য ভরটা কি। তুল্য ভর যদি তুমি বুঝো তাহলে সহজে এই উত্তরটা পাবা এবং অনেকগুলো প্রশ্ন একই ধরনের এমসিকিউ প্রশ্ন পাবা। তাহলে তুল্য ভর সমান আমরা জানি পারমাণবিক ভর বাই তুল্য সংখ্যা বা আণবিক ভর বাই তুল্য সংখ্যা। অর্থাৎ পারমাণবিক ভর বা আণবিক ভর বাই তুল্য সংখ্যা। পারমাণবিক ভরকে যদি আমরা তুল্য সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা তুল্য ভর পাবো। এখানে অক্সিজেন, যেহেতু অক্সিজেন পরমাণু, তাই অক্সিজেনের পারমাণবিক ভর 16, অক্সিজেনের তুল্য সংখ্যা 2, অর্থাৎ অক্সিজেনের যোজনী 2। তাহলে আমরা ভাগ করে দেখো কত পাই, 8, অর্থাৎ এই কোশ্চেনটার উত্তর 8। তাহলে তুল্য ভর আমরা জানলাম। এরকম আরও অনেক কোশ্চেন আছে, যেমন তোমাকে জিজ্ঞেস করতে পারে H2SO4 এর তুল্য ভর কত। তাহলে H2SO4 এর আণবিক ভর দেখো এখানে 98, তুল্য সংখ্যা 2। এখন আমি যে তুল্য সংখ্যা 2 এটা কিভাবে বলছি, যে এই তুল্য সংখ্যা 2 অর্থাৎ অ্যাসিডের যতগুলো প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে সেটাই তার তুল্য সংখ্যা। তো এখানে সালফিউরিক অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন 2, তাই এর তুল্য সংখ্যা 2, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর হবে 49। তেমনইভাবে সোডিয়াম হাইড্রোক্সাইডে যদি আমরা তুল্য ভর বের করি তাহলে কী হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড 23 এবং 40/2, অর্থাৎ 20। এই হচ্ছে তুল্য সংখ্যা এবং তুল্য ভরের এমসিকিউ। আশা করি তোমরা এমসিকিউটা বুঝতে পেরেছো এবং এই জাতীয় এমসিকিউ যত আসবে তোমরা ততই ইনশাল্লাহ পারবা। তাহলে আমরা এবার দ্বিতীয় কোশ্চেনে যাই। দেখো, দ্বিতীয় কোশ্চেন আসছে, কোনটির তড়িৎ পরিবাহিতা অধিক? কোনটির তড়িৎ পরিবাহিতা অধিক? অপশনে আছে, কতে আছে দেখো বেরিলিয়াম, কতে আছে অ্যালুমিনিয়াম, গতে আছে কপার, ঘতে আছে স্ক্যান্ডিয়াম। দেখো, তড়িৎ পরিবাহিতা বেশি কার কম কার আমরা কিভাবে বুঝবো? তোমরা জানো সক্রিয়তা সিরিজের যেটা নিচে অবস্থান করবে তার তড়িৎ পরিবাহিতা বেশি এবং যেটা উপরে অবস্থান করবে তার তড়িৎ পরিবাহিতা কম। যেমন এখানে কপারের তড়িৎ পরিবাহিতা সবচাইতে বেশি, কারণ কপার সক্রিয়তা সিরিজের নিচে অবস্থান করছে। তেমনিভাবে এই প্রশ্নটা ঘোরা দিতে পারে, কপারের নিচে যদি কেউ থাকে তাহলে সেটা তড়িৎ পরিবাহ আরও বেশি। বুঝতে পারছো তো? যেমন সক্রিয়তা সিরিজের প্রথমের দিকে বা সোডিয়াম আছে, জিঙ্ক আছে, তাহলে এই দুটার মধ্যে যদি বলে তাহলে পরিবাহিতা কার বেশি, যেমন সোডিয়াম এবং জিঙ্ক, এই দুটার মধ্যে তড়িৎ পরিবাহিতা কার বেশি হবে? দেখো, জিঙ্ক কিন্তু সোডিয়ামের নিচে আছে, সক্রিয়তা সিরিজের নিচে, তাই এটা উত্তর হতো। বুঝতে পারছো? দ্বিতীয় কোশ্চেন দেখো, পরের কোশ্চেন, এটা এই তৃতীয় কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা বোর্ড পরীক্ষাতেও আসে এবং কি ভার্সিটির অ্যাডমিশন পরীক্ষাতেও আসে। দেখো,
অ্যান্সার হচ্ছে, প্রশ্ন হচ্ছে নিচে নাইট্রাইল মূলক কোনটি? নাইট্রাইল মূলক কোনটি? প্রশ্নটা তোমরা অনেক সহজ ভাবলে, আসলে প্রশ্নটা কিন্তু একটু ক্রিটিক্যাল আছে। কতে আছে বন্ড NO2, কতে আছে বন্ড NO, গতে আছে CNO, আর ঘতে আছে বন্ড CN। দেখো নাইট্রাইল মূলক, এখানে চারটা অপশনে যদি তুমি নাম জানো তাহলে তুমি বুঝতে পারবে যে কোনটা নাইট্রাইল মূলক। দেখো এইটার নাম হচ্ছে নাইট্রোমূলক, এইটার নাম হচ্ছে নাইট্রোসোমূলক, আর এইটার নাম হচ্ছে নাইট্রাইল মূলক। দেখো তাহলে এইটাকে তোমরা কি জানো, এটার নাম নাইট্রাইল মূলক, কিন্তু তোমরা এটা কি জানো, এটা জানো, তোমরা জানো নাম হচ্ছে সায়ানাইড মূলক। দেখো এই CN নাইট্রাইল মূলক হিসাবে কাজ করে, আবার সায়ানাইড হিসাবে কাজ করে। কখন নাইট্রাইল হিসাবে কাজ করবে, কখন সায়ানাইড হিসাবে কাজ করবে, তোমাদের এটা যদি বুঝতে পারো তাহলে উত্তরটা খুব সহজ হবে। যখন CNE কার্যকরী মূলক হিসাবে থাকবে, মেন কার্যকরী মূলক, তখন সেটা নাইট্রাইল মূলক হিসাবে কাজ করবে। আর CN যখন পার্শ্ব শিকল বা সহকারী কার্যকরী মূলক হিসাবে কাজ করবে বা সাইড চেইন হিসাবে কাজ করবে, তখন সেটা সায়ানাইড মূলক। যেমন তোমাদের যদি এখানে আমি একটা উদাহরণ দিই, যেমন আমরা যদি এটার নাম লিখি, এখানে আমি দেখো CN দিয়েছি, তাহলে এটা হবে COOH কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক, তোমরা জানো। তখন আমরা এটা নাম দিব 2-সায়ানো-ইথানোয়িক অ্যাসিড, 2-সায়ানো-ইথানোয়িক অ্যাসিড। তাহলে এখানে দেখো CN সায়ানাইড মূলক হিসাবে কাজ করবে। এখন এটা তাহলে কখন নাইট্রাইল মূলক হিসাবে কাজ করবে, যখন এইটাই কার্যকরী মূলক হিসাবে থাকবে। যেমন তোমরা দেখো CH3CN, এইখানে তুমি অনেকে এইটার নাম বলতে পারো যে মিথাইল সায়ানাইড, না, এটার নাম মিথাইল সায়ানাইড হবে না, তখন এটার নাম হবে ইথেন নাইট্রাইল, ইথেন। আর একটা যৌগ আছে দেখো এখানে, তাহলে এই ইথেন নাইট্রাইল, দেখো এখানে এটা নাইট্রাইল মূলক হিসেবে কাজ করছে, আর এখানে এটা সায়ানাইড হিসেবে মূলক কাজ করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো CN কখন নাইট্রাইল হিসেবে কাজ করবে এবং কখন সায়ানাইড হিসেবে কাজ করবে। আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন দেখো কি আছে, কুর নির্দেশকের pH সীমা 8 থেকে 10-এর মধ্যে। 4 নম্বর, কোনটি কেন্দ্রাকর্ষী সংযোজক বিক্রিয়া দেয়? কোনটি কেন্দ্রাকর্ষী সংযোজক বিক্রিয়া দেবে? দেখো কত অপশন দেওয়া আছে, ইথেন, কত দেওয়া আছে ইথিন, গতে দেওয়া আছে CH3CHO ইথানল, আর ঘতে দেওয়া আছে তোমার ইথানল। দেখো কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ার এখানে একটা কন্ডিশন আছে, তোমাদের সংযোজন বিক্রিয়ার শর্ত ডবল বন্ড থাকতে হবে, ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে সংযোজন বিক্রিয়া হবে। তাহলে বলতে পারো এখানে তো ডবল বন্ড আছে, এটা অ্যান্সার হবে না, এটার অ্যান্সার হবে না। এটা সংযোজন বিক্রিয়া দেয়, কিন্তু কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া না। দেখো এই কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া হইতে হলে এটা হবে, এইভাবে তোমার দেখো এখানে ডবল বন্ড আছে এবং এটা কার্যকরী মূলক হিসেবে কাজ করছে, তাই কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া কোনটা দেয়, উত্তর হবে ইথানল। 5 নম্বর প্রশ্ন দেখো, পরেরটা আছে, লিখে দিলাম।
কোন নির্দেশকের পিএইচ সীমা 8 থেকে 10 এর মধ্যে? কোন নির্দেশকের পিএইচ সীমা 8 থেকে 10 এর মধ্যে? এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, এটা ভার্সিটি অ্যাডমিশনেও আসে। তাহলে আমাদের নির্দেশক কাকে বলে তোমাকে জানতে হবে। দেখো, নির্দেশক হচ্ছে যে সমস্ত যৌগ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে বিক্রিয়া সমাপ্তি বিন্দু নির্দেশ করে তাকে নির্দেশক বলা হয়। এখন এখানে 4টা নির্দেশকের নাম বলা আছে। দেখো, কতে দেওয়া আছে ফেনফথলিন, কতে দেওয়া আছে মিথাইল রেড, কতে দেওয়া আছে মিথাইল অরেঞ্জ, ঘটে দেওয়া আছে থাইমল ব্লু। দেখো, 4টা পিএইচ এর রেঞ্জ তুমি যদি জানো তাহলে কোনটা 8 থেকে 10 এর মধ্যে তুমি সহজেই বুঝতে পারবা। দেখো, ফেনফথলিনের পিএইচ দেওয়া আছে তোমার 8.2 থেকে 8.2 থেকে 9.8। মিথাইল রেডের দেওয়া আছে তোমার 4.2 থেকে 6.3। থাইমল ব্লুর আমরা জানি 1.2 বা 1.2 থেকে 2.4। মিথাইল অরেঞ্জের আমরা জানি 3.1 থেকে 4.4। তাহলে বলো তো প্রশ্নে কি চাইছে? 8 থেকে 10 এর মধ্যে। তাহলে কোনটা 8 থেকে 10 এর কাছাকাছি? দেখো, তাহলে আমরা বলতে পারি ফেনফথলিনের পিএইচ 8 থেকে 10। তাহলে তোমাদের যখন 4টা অপশন সম্পর্কে তোমরা যখন জানবা, দেখবা যে তোমাদের খুব সহজেই তোমরা অ্যান্সার করতে পারবা। পরের প্রশ্ন যায়, দেখো, SnO2 এর ক্ষারকত্ব কত? এর ক্ষারকত্ব কত? কত দেওয়া আছে 2, কত দেওয়া আছে 4, কত দেওয়া আছে 6, আর কত হচ্ছে 8। দেখো, এই ক্ষারকত্ব কোশ্চেনে আসে, আবার অম্লত্ব কোশ্চেনে আসে। তোমাদের দুইটা বুঝতে হবে। তাহলে অম্লত্ব হয় কার আর ক্ষারকত্ব হয় কার, যদি তুমি বুঝো তাহলে হবে। কারণ SnO2 তো উভধর্মী অক্সাইড, এটা অম্ল হিসাবে কাজ করতে পারে, ক্ষার হিসেবেও কাজ করতে পারে। তাহলে এর ক্ষারকত্ব চেয়েছে মানে এটা কয় মোল অম্লের সাথে রিয়াকশন করতে পারে। দেখো, Sn এর যোজনী এখানে কত? Sn এর যোজনী হচ্ছে 4, আর অক্সিজেনের যোজনী 2। দেখো, 2 দিয়ে যদি তুমি কাটাকাটি করো তাহলে কত হলো? SnO2। দেখো, এই ক্ষেত্রে এইটা হচ্ছে 3 এর যোজনী। তাহলে এই SnO2 4 মোল অ্যাসিডের সাথে রিয়াকশন করতে পারে, তাই এর ক্ষারকত্ব কত হবে? এবার 4। তাহলে HCl যদি বলে তাহলে কত হবে বলো তো? এটা তখন হবে 1। আর HCl বলে তখন কি হবে? HCl অম্ল, তাই হবে ক্ষারকত্ব 1। যদি H2SO4 এর বলে তাহলে কত হবে বলো তো? 2। এখন এইগুলোকে, এই জন্য HCl কে বলা হয় এক ক্ষারীয় অম্ল, আর H2SO4 কে বলা হয় কত? দ্বিক্ষারীয় অম্ল। তেমনি হবে ক্ষারের ক্ষেত্রে আমরা বের করতে পারবো, যেমন এর অম্লত্ব কত? দেখো, এর অম্লত্ব হবে 3। কারণ কি, এই 1 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড 3 মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে, তাই এর অম্লত্ব হবে তখন 3। তাহলে অম্লত্ব ক্ষারত্ব নিয়ে আরও বিস্তারিত পরে আলোচনা করা যাবে। এখন আমরা সরাসরি কোশ্চেনগুলো সলভ করে নিই। তারপরে দেখো, 9 নম্বর কোশ্চেন বলছে, গলিত অ্যালুমিনার মধ্য দিয়ে
30 অ্যাম্পিয়ার। বিদ্যুৎ 90 মিনিট যাবৎ প্রবাহিত করলে ক্যাথোডে কত গ্রাম ধাতু জমা হবে? কত অপশন আছে? 7.27, কত আছে 15.10, কত আছে 21.82, কত আছে 45.3। দেখো ক্যাথোডে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের ভর আমরা একটা সহজ সূত্র দিয়ে বের করতে পারি। দেখো আমরা সঞ্চিত ক্যাথোডের সঞ্চিত ভর W সমান ZIT। এখন I এর মান দেখো এখানে দেওয়া আছে কত 90 মিনিট, আর I এর মান দেওয়া আছে 30 অ্যাম্পিয়ার, আর T এর মান দেওয়া আছে 90 মিনিট। এটা সেকেন্ডে লাগবে, কিন্তু Z এর মান দেওয়া নাই। Z এর মান হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এই Z এর মানটা বের করতে হবে। আমরা জানি Z সমান তোমার পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোগ্যতা বা তুল্য সংখ্যা গুণ 96,500 গুণ আর এর মান দেখো 30 অ্যাম্পিয়ার, টি এর মান দেখো 90 মিনিট গুণ 60 সেকেন্ড। এটা তোমরা ক্যালকুলেশন করে পারমাণবিক ভর। কারণ কার পারমাণবিক ভর দেখো কোন ধাতুটা, এই অ্যালুমিনিয়াম হচ্ছে Au2O3, এর সাথে কিছু থাকে, তাহলে এটা অ্যালুমিনিয়াম সঞ্চিত হবে। তাহলে অ্যালুমিনিয়াম পারমাণবিক ভর কত 27, যোগ্যতা কত 3 গুণ 96,500 গুণ, এটা তোমরা ক্যালকুলেশন করবা, করে দেখবা যে উত্তর আসবে তোমার 15.10। অর্থাৎ এখান থেকে এই সূত্র দিয়ে আমরা আয়ও বের করতে পারবো এবং টি অর্থাৎ সময়ও বের করতে পারবো। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা সিকিউতেও তোমরা পাবা। দেখো পরের প্রশ্ন আসছে তোমার অর্গানিক কেমিস্ট্রি থেকে। দেখো দিয়েছে C3H7 অ্যালকাইল হ্যালাইড একটা প্লাস KOH এর দেখো ALC এর চিহ্ন হিট করছে এ, একটা যৌগ আননোন যৌগ, এ থেকে দুটা যৌগ প্রডিউস হবে। দেখো এটা ওজনীকরণ করতেছে Zn বা ওয়াটার, এখানে B+C আর এখানে হচ্ছে D অর্থাৎ CCl4 Br2। এই কোশ্চেনটা জৈব যৌগ যেহেতু, আগে আমরা উদ্দীপকটা পড়ে নিই, উদ্দীপকটা বুঝে নিয়ে তারপরে আমরা কোশ্চেনগুলো অ্যান্সার করব। দেখো এইটা 10 নম্বরের বলতেছে যৌগ এ কোনটি, যৌগ এ কোনটি, কত আছে প্রোপানল, কত আছে প্রোপানল, কত আছে প্রোপিন এবং ঘতে দেওয়া আছে প্রোপাইন। তাহলে আমরা বুঝবো কি করে আসলে এ কি যৌগ। দেখো এ হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ প্রোপাইল ব্রোমাইড এ। একে যখন আমরা কোনো বেস ক্ষারের যখন অ্যালকোহলীয় দ্রবণ দিব তখন এখানে উৎপন্ন হবে অ্যালকিন। তাহলে এই যৌগটা কি, দেখো এই যৌগটা হচ্ছে অ্যালকিন। তাহলে এই যৌগ কোনটি, এই যৌগ হচ্ছে অ্যালকিন। আবার বুঝো, দেখো যে অ্যালকাইল হ্যালাইডকে যখন কোনো ক্ষার যেমন পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ থাকলেও উৎপাদটা উৎপন্ন হবে
অ্যালকিন। এখান যদি অ্যালকোহলীয় দ্রবণ না থেকে যদি তোমার অ্যাকোয়াস থাকতো তখন উৎপাদটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। এটা যোগাযোগ অনেক জায়গায় তুমি পাবা এবং এটা সিকিউতেও পাবা। তাহলে এই যৌগটা কী হবে? অ্যালকিন। এখানে দেখো অ্যালকিন, এটা অ্যালকাইল হ্যালাইডটা কয় কার্বন? 3 কার্বন। তাহলে এই যৌগটা 3 কার্বনের পাবা। তাহলে 3 কার্বনের যৌগ করলে কী হবে তোমাদের? C3H6। তাহলে এই যে C3H6 কী হবে? তাহলে এই যে এটা হচ্ছে প্রোপিন, অর্থাৎ এই যৌগটা হবে প্রোপিন। বুঝতে পারছো? তাহলে আমাদের এটা উত্তর হচ্ছে গ, প্রোপিন। এই যৌগটা কি হলো? প্রোপিন। দেখো আরেকটা মজার অংশ আছে এখানে। এখন এটা এই যৌগ দুইটা মাধ্যমে যাচ্ছে, একটা ওজনীকরণ। এখন আমরা প্রোপিনের যদি ওজনীকরণ করি তাহলে আমরা ওজনীকরণ দিব, প্রথমে ট্রাইওজনেট যৌগ তৈরি হয়। দেখো এই ওজনটা ট্রাইওজনেট যৌগ, তাহলে এখানে একটা হাইড্রোজেন ছিল, আমি হাইড্রোজেন দিলাম। এখানে হাইড্রোজেন কটা ছিল? দেখো দুইটা হাইড্রোজেন দিলাম। দেখো তো, বুঝতে পারছো? এই ওজন ডবল বন্ডটা ভাঙবে, পাই বন্ডটা ভেঙে যাবে, তাহলে একটা ট্রাইওজোনাইট ফর্ম গঠন হবে এই কার্বনে, অর্থাৎ 1 2 3। 2 নম্বর কার্বনের হাইড্রোজেন ছিল একটা, তাই দিলাম। আর 1 নম্বর কার্বনের হাইড্রোজেন ছিল দুইটা, তো একটা দুটা দিলাম। আর এটা আবার জিঙ্ক আর পানি দিয়ে যদি আমরা ওজনীকরণ করি তাহলে দুইটা যৌগ প্রডিউস হবে। দেখো এই যে এইখানে একটা যৌগ পাবো আমরা, তাহলে এই যৌগটা কি হয়? দেখো CH3CHO প্লাস এই যৌগটা কি হবে পাবো? CHO। তাহলে এই যৌগটা আমরা কি বলতে পারি? দেখো বি। আর এই যৌগটা কি বলতে পারি? সি। বুঝতে পারছো উদ্দীপকটা? বুঝতে পারছো কিনা দেখো, যদি উদ্দীপকটা বুঝতে পারো তাহলে উত্তর পাবা। আবার এই যৌগ থেকে ডি এর একটা যৌগ পাওয়া যায়, ডি এ কোশ্চেনে নাই, তবু এটা তোমার ব্রোমিনেশন বিক্রিয়া। ওই যে তোমরা ব্রোমিন যেমন পরীক্ষা করেছিলা, 1,2 ডাইব্রোমো প্রোপিন উৎপন্ন হবে, প্রোপেন উৎপন্ন হবে এখানে। এখন 11 নম্বরটা কি দিয়েছে দেখো, 11 নম্বর কোশ্চেনটা তোমাকে দেখায়। বলছে যৌগ বি ও সি এর ক্ষেত্রে প্রযোজ্য, এর ক্ষেত্রে প্রযোজ্য। 1 নম্বর দিছে ফেনিল দ্রবণের সাথে বিক্রিয়া করে। 2 নম্বরে দিয়েছে 2,4-DNP, 2,4-DNPH এর সাথে বিক্রিয়া করে। 3 নম্বর দিয়েছে লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেটের দ্বারা 1 ডিগ্রি অ্যালকোহল প্রডিউস তৈরি করে। এখানে দেখো আমরা জানি কি অ্যালডিহাইড আর কিটোনের ক্ষেত্রে জানি অ্যালডিহাইড ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে, কিটোন ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে না। তাহলে দেখো তো তোমার বি যৌগ যেটা সেটা অ্যালডিহাইড, সি যৌগ যেটা সেটা অ্যালডিহাইড, অর্থাৎ 1 নম্বরটা সবার ক্ষেত্রেই সঠিক, যে ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করবে। 2 নম্বর দেখো 2,4-DNPH এর সাথে বিক্রিয়া করে। 2,4-DNPH এর ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, এই ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন অ্যালডিহাইড এবং কিটোন দুইটা শনাক্ত করতে ব্যবহার করা হয়। যেহেতু এখানে দুইটা অ্যালডিহাইড তাই এটা এর সাথে বিক্রিয়া করবে। এবং তোমরা অ্যালডিহাইড কিটোনের অ্যালডিহাইডের রিয়াকশনে গেলে যা পাবা, যে তোমার অ্যালডিহাইডকে যদি লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনের দ্বারা তুমি যদি জারিত করো তুমি, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করতে পারবে। তাহলে এই বিক্রিয়াটা তোমাদের গতেও আসে ঘতেও আসে, তখন তোমার বিক্রিয়া বিস্তারিতভাবে লিখতে হবে। এখানে একটা কথা মনে রাখবা, যখন পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ থাকবে তখন উৎপন্ন হবে অ্যালকিন, আর পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাকোয়াস দ্রবণ থাকবে তখন উৎপন্ন হতো অ্যালকোহল। 12 নম্বর প্রশ্ন দেখো, 0.5 মোল পার লিটার H2SO4 দ্রবণে
H প্লাসের ঘনমাত্রা কত ppm? ppm হচ্ছে পার্টস পার মিলিয়ন, অর্থাৎ 1 মিলিয়নে কতটুকু আছে। তো আমরা ppm সমান জানি s গুণ m গুণ 1000। এটা হচ্ছে তুমি এমসিকিউতে পাবা, আবার তুমি যদি সিটি করতে চাও তাও হবে। এখানে এস কত দেওয়া আছে 0.5। দেখো এখানে এম কত দেওয়া আছে, এম H2SO4 এর নিবা না তোমার H প্লাসের নিবা। দেখো ম্যাক্সিমাম কোশ্চেনে কিন্তু তোমার টোটাল যৌগটা দেওয়া থাকে H2SO4, কিন্তু এখানে কোশ্চেনে একটু ঘোরায় দিয়েছে। দেখো যে H2SO4 না আছে H প্লাসে চাইছে, H প্লাস এম মানে কত হাইড্রোজেন, হাইড্রোজেনের কত 1, কিন্তু এখানে হাইড্রোজেন কয়টা আছে দেখো 2 প্লাস আছে। তাহলে দেখো কত হয় 2 1 গুণ 1000। তাহলে এবার অপশনগুলো দেখো কি কি দেওয়া আছে। কত দেওয়া আছে তোমার 10,000, কত দেওয়া আছে তোমার 1000, কত দেওয়া আছে তোমার 100, কত দেওয়া আছে কত 10। দেখো এবার তোমরা বুঝতে পারছো উত্তর কিভাবে 1000 হলে যে উত্তর হচ্ছে 1000 কনভেন্ট। তাহলে এইভাবে তোমাদের প্রত্যেকটা সৃজনশীলই বুঝে বুঝে করতে পারলে তোমাদের পরীক্ষাতে উত্তর করা সিকিউ এবং এমসিকিউ দুইটাই সহজ হবে। অর্থাৎ তোমার এমসিকিউ থেকেও সিকিউ দিচ্ছে বা সিকিউ থেকে এমসিকিউ দিচ্ছে। আমাদের পরের কোশ্চেন 13 নম্বর কোশ্চেন। কোশ্চেনটা পড়ে করতেছি। দেখো বলতেছে অ্যামোনিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড নিলাম প্লাস ক্যালসিয়াম অক্সাইড, তাহলে ক্যালসিয়াম অক্সাইড নিলাম, বিক্রিয়া করে এসটিপিতে 40 এসটিপিতে কি উৎপন্ন করলো 44.8 লিটার অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করলে প্রস্তুত করতে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড লাগবে। তাহলে আমরা কি করবো, তাহলে আগে আমাদের বিক্রিয়াটা দিতে হবে। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে যদি আমরা ক্যালসিয়াম অক্সাইডের রিয়াকশন করাই তাহলে উৎপন্ন হবে একটা গ্যাস অ্যামোনিয়াম। আর কি থাকছে দেখো, আর থাকছে হচ্ছে একটা লবণ ক্যালসিয়াম ক্লোরাইড, আর হচ্ছে পানি। এটা সমতা করতে হবে। তাহলে দেখো এখানে হাইড্রোজেন কয়টা আছে 4টা, এখানে হাইড্রোজেন কয়টা আছে 3টা, এইখানে হাইড্রোজেন কয়টা আছে 2টা, তাহলে মোট হাইড্রোজেন 5টা আর এখানে কয়টা 4টা। তাহলে আমি একে যদি গুণ করি তাহলে কত হলো 8টা, একে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 3 গুণে 6 আর 2 কত 8। অক্সিজেন কয়টা আছে দেখো একটা, এখানে অক্সিজেন একটা, ক্লোরাইড এখানে 2টা, এখানে 2 দিয়ে গুণ করাতে ক্লোরিন কত হয়ে গেছে 2 হয়ে গেছে। তাহলে এখন যখন এসটিপি বলছে এসটিপি মানে কত এক্সটার্নাল টেম্পারেচার এন্ড প্রেসার। তাহলে এইখানে আমাদের এর কত লিটার দেওয়া আছে দেখো অ্যামোনিয়া, তাহলে 1 লিটারের কত এসটিপি বললেই তোমার আয়তন টেম্পারেচার প্রেসার ফিক্সড। তাহলে এসটিপি বলে আয়তন কত 22.4 লিটার। তাহলে আমাদের 1 মোলে আমরা 22.4 লিটার পাই, তাহলে 2 মোলে কতটুকু পাই, তাহলে এই 2 মোলে দেখো 2 গুণ 22.4 অর্থাৎ এখানে 1 মোল, তাহলে 2 গুণ 4 লিটার প্রস্তুত করতে ক্যালসিয়াম অক্সাইড লাগে 1 মোল। 1 মোল, তাহলে এটাকে গুণ করলে দেখো এই ফিগারটা চলে আসে। তাহলে কত 1 মোল, 1 মোল মানে কত দেখো ক্যালসিয়ামের 40 প্লাস 60 56। এখন এই ভ্যালুটা তোমাকে চেঞ্জও করে দিতে পারতে। দেখো এটা যদি তোমার বলতো যে 22.4 লিটার, তাহলে কত হয়তো তখন এত লিটারে লাগে 1 মোল, 22.4 লিটারে তখন 2 দিয়ে এটা ভাগ হয়ে যেত। এইভাবে তোমার অনেকগুলো অঙ্ক আসবে, এই সেমভাবে আসে। তাহলে আমাদের উত্তর কত হবে 22.4 লিটার। এখন অপশনে আছে দেখো, অপশনে আছে কত গ্রাম, তোমার ক অপশনে আছে 56 গ্রাম, কতে আছে 28 গ্রাম, গতে আছে 14 গ্রাম, ঘতে আছে 7 গ্রাম। তাহলে আমরা কত পাইছি 56 গ্রাম। এই যে ক নম্বর 56 গ্রাম। পরের প্রশ্নটায় আমরা যাই।
বলতেছে কোনটি জারণ বিজারণ বিক্রিয়া? কোনটি জারণ বিজারণ বিক্রিয়া? ক নম্বরের উত্তর দেওয়া আছে তোমার ক্যালসিয়াম কার্বনেট। এখানে তুমি হিট দাও তাহলে উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। খ নম্বরে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2O হবে লবণ প্লাস পানি। 9 নম্বরে আছে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট। ঘ নম্বরে আছে H2S প্লাস SO2। এখানে একটা সহজ বিষয় বুঝতে পারলে তোমার উত্তর হবে। জারণ বিজারণ যদি বিক্রিয়া হবে কিনা আমরা যদি অপশন টেস্ট করে বুঝতে পারবো। যদি জারণ সংখ্যার পরিবর্তন হয় তাহলে জারণ বিজারণ বিক্রিয়া হবে, যদি জারণ সংখ্যার পরিবর্তন না হয় তাহলে জারণ বিজারণ বিক্রিয়া হবে না। কারণ আমরা এটা জারণ সংখ্যার পরিবর্তন হয় না, আমরা চেক করলে সবগুলোই পাবো। এখন আমরা চেক দেখো এখানে ক্যালসিয়ামের 2 ছিল, এখানে ক্যালসিয়ামের 2, এখানে অক্সিজেন সব মানে যদি আমরা করি সবগুলি সেম হবে। এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, তাই এটা জারণ বিজারণ বিক্রিয়া না। এটাও জারণ বিজারণ বিক্রিয়া হবে না, এইটা জারণ বিজারণ বিক্রিয়া হবে। কারণ দেখো এখানে সালফারের যোজনী কত হয়েছে? 0 হয়ে গেছে, আর এখানে সালফারের যোজনী কত ছিল? সামথিং মাইনাস ছিল। তাহলে জারণ সংখ্যা জারণ বিজারণ বিক্রিয়া হবে যোজনী 0 থেকে কম বা বেশি হলো, অর্থাৎ জারণ সংখ্যার পরিবর্তন হলে জারণ বিজারণ বিক্রিয়া হবে। অর্থাৎ আমাদের উত্তর ঘ নম্বর। পরের প্রশ্ন 15 নম্বর, এটা খুব সহজ। প্লাটিনাম হাইড্রোজেন লবণ সেতু কপার 2 প্লাস দেখো এটা বামে, এটা ডানে। বামে মানে এটা কি অ্যানোড, ডানে মানে এটা কি ক্যাথোড। তাহলে এর অপশনগুলো আমি আগে আমরা অঙ্ক জানি কি ই নট সেল সমান অ্যানোডে জারণ প্লাস ক্যাথোডে বিজারণ। অ্যানোডে কি আছে বলো তো? হাইড্রোজেন। এখন হাইড্রোজেনে জারণ করছে, দেখো হাইড্রোজেনের মান কিন্তু দেখো তোমার কোশ্চেনে দেওয়া নাই, কিন্তু আমরা জানি হাইড্রোজেনের মান জারণ মান হচ্ছে 0। ক্যাথোডে কার ঘটছে? বিজারণ ঘটছে। এই যে ক্যাথোডে কি ঘটছে? বিজারণ। দেখো তোমার বইয়ে যে মানটা দেওয়া আছে, দেখো কপার থেকে কপার প্লাসের মান দেওয়া আছে কত? 0.34। তাহলে 0-এর সাথে 0.34 যোগ করলে কত হবে? 0.34। এটা হবে তোমার উত্তর। অপশনে কি কি দেওয়া আছে দেখো, কত দেওয়া আছে? 0.00 ভোল্ট, কত দেওয়া আছে? প্লাস 0.34 ভোল্ট, কত দেওয়া আছে? মাইনাস 0.34 ভোল্ট, আর ঘটে দেওয়া আছে প্লাস 0.17। তাহলে আমাদের উত্তর হবে কোনো দেখো খ নম্বর, প্লাস 0.34 ভোল্ট। এটা যদি আবার চেঞ্জ করে দিত, অ্যানোডটা ক্যাথোড আর ক্যাথোডটা যদি অ্যানোড করতো, তখন আমাদের উত্তর মাইনাসটা হতো। এরপরে প্রশ্ন, কোনটি অর্থ প্যারা নির্দেশক? কোনটি অর্থ প্যারা নির্দেশক? দেখো প্রথমে দেওয়া আছে ক নম্বর NO2 বন্ড, খ নম্বর দেওয়া আছে SO3H, গ নম্বর দেওয়া আছে NaCO3H3, আর ঘ নম্বর দেওয়া আছে CH। অর্থ প্যারা নির্দেশক বলতে বেনজিন চক্রের
সাপোজ মনে করি এটা টোলোইন। বেঞ্জিন চক্রের অর্থ আর প্যারা অবস্থান রিলেটেড ঘটতে যেগুলো বৃদ্ধি করবে সেটা হচ্ছে অর্থ প্যারা। তাহলে এটা যদি 1 নম্বর দিই, তাহলে এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। দেখো অর্থ প্যারা, এই যে এই পজিশনটা হচ্ছে অর্থ, এই পজিশনটা হচ্ছে অর্থ, এটা হচ্ছে প্যারা, এটা হচ্ছে প্যারা, আর এটা হচ্ছে মেটা। বলতেছে কোনটি অর্থ প্যারা নির্দেশক, অর্থাৎ কোন যৌগটা যদি থাকে বেঞ্জিন চক্রের মধ্যে তাহলে অর্থ এবং প্যারা অবস্থানে বা অর্থ এবং প্যারা অবস্থানে কি হবে, ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করবে। স্বাভাবিকভাবে যে সমস্ত যৌগগুলো ডবল বন্ড ট্রিপল বন্ড হয় সেগুলো মেটা নির্দেশক হয়। তাহলে এটা এর মধ্যে ডবল বন্ড আছে, যদি আমরা স্ট্রাকচারে যায় এটাতেও আছে, এটাতেও আছে, কিন্তু এটাতে নাই, তাই এটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। তাহলে অন্য তিনটা কি মেটা নির্দেশক গ্রুপ। তোমাদের চেঞ্জ করে কোশ্চেন আসে। পরের কোশ্চেন, পানিতে আদর্শ ডিও এর মান ppm এককে কত? পানিতে আদর্শ ডিও এর মান ppm এককে কত? আদর্শ ডিও এর মান, ডিও হচ্ছে ডিজলভ অক্সিজেন, এই ppm মান হচ্ছে তোর 5 থেকে 6। তাহলে অপশনে কোনটা আছে দেখো, কতে আছে 2, কতে আছে 6, গতে আছে 10, ঘতে আছে 14। তাহলে 5 থেকে 6 কোনটা হয় দেখো তো, 6 নম্বর। 18 নম্বর কোশ্চেন হচ্ছে কোনটিতে ক্ষার ধর্ম বিদ্যমান? কোনটি ক্ষার ধর্ম বিদ্যমান? দেখো কতে আছে CH3, CH3, কতে দেওয়া আছে CH3, CH2, OH, গতে দেওয়া আছে বেনজিন চক্রের সাথে কার্বক্সিলিক অ্যাসিড, গতে দেওয়া আছে বেনজিন চক্রের সাথে তোমার, আমরা জানি অ্যামোনিয়া ক্ষারধর্মী, তাই অ্যামোনিয়ার সাথে যখন বেনজিন নাম হয়ে যায়, বেনজিন যুক্ত হয়ে যায়, তখন সেটা ক্ষারধর্মী হয়। অর্থাৎ এখানে অ্যামিনো বেনজিন ঘ নম্বর, এই ঘ নম্বর হবে উত্তর, যে NH2 থাকার কারণে এটা ক্ষারধর্মী। এটা অ্যাসিড অ্যালকোহল এ দুটো হবে না, তখন তোমার তখন ঘ নম্বর উত্তর হবে। পরের কোশ্চেন, ম্যাগনেসিয়াম কার্বাইডের কার্বনের জারণ মান কত? ম্যাগনেসিয়াম কার্বাইডে কার্বনের জারণ মান কত? অপশন আছে -4, কতে আছে -1, গতে +1, ঘতে +2। ক্যালসিয়াম কার্বাইডের সংকেত লিখলে আমরা CaC2 কার্বন। তাহলে আমরা ক্যালসিয়ামের, দেখো ক্যালসিয়াম কার্বাইডের টোটাল জারণ মান 0, এই জন্য আমরা 1 গুণ 2, ক্যালসিয়ামের জারণ সংখ্যা 2 প্লাস কার্বনের জারণ সংখ্যা আমরা x ধরবো, কার্বন আছে 2টা তাই 2, i = 0, 0 মানে এই ক্যালসিয়াম কার্বাইডের কোনো চার্জ নেই। তাহলে হিসাব করো, 2x + 2 = 0, 2x = -2, x = -1। অর্থাৎ ক্যালসিয়াম কার্বাইডে কত বলো তো, কার্বনের জারণ মান -1, উত্তর হবে খ -1। এই যে এটা। পরের কোশ্চেন, দেখ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, RCN এই যে যেটা বললাম প্লাস
H2O, এখানে একটা অ্যাসিড H প্লাস দিয়ে রাখছে, A প্লাস B। দেখো বললাম RCN, এই যৌগটা হচ্ছে অ্যালকাইল নাইট্রাইল। যৌগটার নাম কি? অ্যালকাইল নাইট্রাইল। অ্যালকাইল নাইট্রাইলকে যখন তুমি অ্যাসিডের উপস্থিতিতে পানির সাথে বিক্রিয়া দেবে তখন সেটা হবে কার্বক্সিলিক অ্যাসিড। এখন তাহলে এখানে কার্বক্সিলিক অ্যাসিড হলে কি হবে? আর তোমার COOH, একটা কার্বক্সিলিক অ্যাসিড হবে। তাহলে এখানে এ যৌগ কি হবে দেখো, 20 নম্বর কোশ্চেন দেখো কি দেওয়া আছে। যৌগ এ এর সমগোত্র প্রথম সদস্য, সমগোত্র প্রথম সদস্য। অর্থাৎ এ যৌগ হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কারণ কি? অ্যালকাইল নাইট্রাইলকে যদি আমরা পানির সাথে বিক্রিয়া দিই তখন কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। এবং বলে দিয়েছি এ হচ্ছে প্রথম অ্যাসিড, প্রথম যৌগ, প্রথম সমগোত্রীয় যৌগ। অর্থাৎ তাহলে নিশ্চিত এই যৌগটা একটা কার্বক্সিলিক অ্যাসিড হবে। এবং কার্বক্সিলিক অ্যাসিড হলে এটা কি হবে? অপশন দেওয়া আছে বিজারক, কত দেওয়া আছে? দুধ বিক্রিয়া দেয়। তিন নম্বর দেওয়া আছে sp2 সংকরিত। দেখো এখন বিজারক, কার্বক্সিলিক অ্যাসিডের তোমার এই H প্লাস ডোনেট করতে পারে বলে সেটা বিজারক থাকে। দুধ বিক্রিয়া দেয়। দেখো কার্বক্সিলিক অ্যাসিডের যদি তুমি রাসায়নিক স্ট্রাকচার করো তাহলে এই যে এখানে কেন্দ্রাকোষে দ্রুত বিক্রিয়া দেয়। আর sp2 এই যে ডবল বন্ড থাকার কারণে সেটা sp2 দেয়। অর্থাৎ অপশন কতে দেওয়া আছে কি দেখো, 1, কত দেওয়া আছে 1 আর 2, কত দেওয়া আছে 1 আর 3, আর ঘতে দেওয়া আছে 1, 2, 3। এটা হবে কোনটা বলো? তিনটাই সঠিক। 21 নম্বর প্রশ্ন বলছে যৌগ বি এর জন্য কোনটি প্রযোজ্য? দেখো যৌগ বি, তাহলে এটা যদি একটা অ্যাসিড হয় তাহলে বি যৌগ কি হবে বলো তো? তাহলে অ্যাসিড বলতে কি বোঝায়? কি চলে গেল? এখানে সি আছে, সি আসছে, আর এখান থেকে অক্সিজেন গেছে। তাহলে সি যৌগ হবে তোমার, এই বি যৌগ হবে দেখো তাহলে বি যৌগ কি হবে দেখো, তাহলে বি যৌগ হবে একটি ইলেকট্রন আকর্ষী বিকারক আর একটি হচ্ছে লুইস ক্ষার। পরের প্রশ্ন দেখো, গিগনাট বিকার ব্যবহার করে কোনটি থেকে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যায়? গিগনাট বিকারক ব্যবহার করে কোনটি থেকে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যায়? কত দেওয়া আছে মিথানল, কত দেওয়া আছে মিথানল, কত দেওয়া আছে তোমার CH3 CH2OH, কত দেওয়া আছে CH3। মানে তোমাদের গিগনাট বিকারকটা কি বুঝতে হবে যদি প্রশ্ন বুঝতে হয়? গিগনাট বিকারক হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে সংক্ষেপে গিগনাট বিকারক বলে। কি বললাম বলো তো? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে সংক্ষেপে গিগনাট বিকারক বলে। এই গিগনাট বিকারকের সাহায্যে যদি তুমি মিথানলে বিক্রিয়া দাও তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়। মিথানল ব্যতীত তুমি যত অ্যালডিহাইড আছে যদি বিক্রিয়া দাও, মিথানল ব্যতীত যে কোনো অ্যালডিহাইড যেমন ইথানল, প্রোপানল, বিউটানল, তাহলে কি উৎপন্ন হবে? তোমার 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে। আর তুমি যদি কিটোন দাও, যে কোনো কিটোন, তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে। এটা খুবই খুব ইম্পর্টেন্ট, এটা আসে পরীক্ষাতে, সিকিউতেও তোমরা পাবা যে গিগনাট বিকারকের সাহায্যে শুধু মিথানল 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করবে, মিথানল ব্যতীত যে কোনো অ্যালডিহাইড
অর্থাৎ ইথানল, প্রোপানল, বিউটানল 2 ডিগ্রি অ্যালকোহল প্রডিউস করবে। কিটোন কয় ডিগ্রি করবে? 3 ডিগ্রি অ্যালকোহল প্রডিউস করবে। এখানে আমাদের উত্তর কোনটা হয় বলতো? কোনটা ব্যবহার করা যায়? শুধুমাত্র যে এটা কয় ডিগ্রি করবে? 2 ডিগ্রি অ্যালকোহল। এটা কয় ডিগ্রি করে বলতো? 3 ডিগ্রি অ্যালকোহল, সরি 1 ডিগ্রি অ্যালকোহল। আর এগুলোতে অ্যালকোহল আছে, এগুলোতে অ্যালকোহল থেকে অ্যালকোহল উৎপাদন হবে। পরের কোশ্চেন দেখো, অ্যামাজা লেখাচিত্রে কোনটি অধিক? অ্যামাজা লেখচিত্রে কোনটি অধিক ঋণাত্মক বিস্তৃতি দেখাবে? কোনটি অধিক ঋণাত্মক বিস্তৃতি দেখাবে? কত অপশন আছে দেখো? হাইড্রোজেন, অ্যামোনিয়াম, হিলিয়াম, কার্বন ডাই অক্সাইড। দেখো আণবিক ভর যত বেশি ঋণাত্মক বিস্তৃতি তত বেশি। যদি আমরা অ্যামাগা বক্ররেখা করি, কি বললাম? আণবিক ভর বেশি, ঋণাত্মক বিস্তৃতি বেশি। ঋণাত্মক বিস্তৃতি বেশি। আণবিক ভর এর কত? 44, এর কত? 2, এর কত? 17, এর কত বলো তো? 4। তাহলে সবচেয়ে বেশি কার? কার্বন ডাই অক্সাইড ঋণাত্মক বিস্তৃতি বেশি দিবে। যেটাতে বলতো যদি এই কোশ্চেনটা উল্টা করতো, কোনটা কম বিস্তৃতি হবে, তখন কি হতো? সবচেয়ে আণবিক ভর কম কার? এই যে হাইড্রোজেন। তারপরে কোনটা হতো? হিলিয়াম। তারপরে কোনটা হতো? অ্যামোনিয়া। তারপরে 24 নম্বর কোশ্চেন, ওইস এর অনুবন্ধী ক্ষার কোনটি? খতে O2 মাইনাস, খতে H2O, ঘতে H3O প্লাস, ঘতে। দেখো অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী অম্ল খুব কোশ্চেনে আসে, তোমাদের এটা শিখতেই হবে। এটা তোমার খতেও পাবা, আবার তোমার প্রথম চ্যাপ্টারে আছে দেখবা সেকেন্ড পার্টের। অনুবন্ধী ক্ষার, একটা হাইড্রোজেন ত্যাগ হয়ে গেলে অনুবন্ধী ক্ষার। দেখো এখান থেকে যদি একটা হাইড্রোজেন ত্যাগ হয়, এখানে হাইড্রোজেন আছে কয়টা? একটা ত্যাগ হয়ে গেলে -1 চার্জ 1, তখন 2টা হয়ে যাবে। এইটা হবে অনুবন্ধী ক্ষার। সেম কোশ্চেনে যদি বলতো অনুবন্ধী অম্ল কোনটা হতো, অর্থাৎ এটা এর সাথে তখন হাইড্রোজেন একটা যুক্ত হয়ে যাবে। বুঝতে পারছো? অর্থাৎ অনুবন্ধী ক্ষার বললে হাইড্রোজেন ত্যাগ হয়ে যাবে। হাইড্রোজেন ত্যাগ হয়ে গেলে তখন এখানে একটা অক্সিজেন। আজকে লাস্ট কোশ্চেন, কোন মিশ্রণটি ডাল্টনের আংশিক চাপসূত্র মেনে চলে? কোন মিশ্রণটি ডাল্টনের আংশিক চাপসূত্র মেনে চলে? দেখো কত দেওয়া আছে তোমার? NH3HCl, কত দেওয়া আছে? ইথেনল নাইট্রোজেন, কত দেওয়া আছে? SO2H2S, কত দেওয়া আছে? SO2O2। দেখো ডাল্টনের আংশিক চাপসূত্র মেনে চলে বলতে তোমাকে আগে বুঝতে হবে ডাল্টনের সূত্র আছে দেখবা, যে কোনো পাত্রে যদি পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস রাখা হয়, তাহলে গ্যাস সময় কী হতে হবে বলো তো? পরস্পর বিক্রিয়াহীন হইতে হবে। এখানে শুধুমাত্র এটা খুব কম সক্রিয় এবং নাইট্রোজেন খুব কম সক্রিয়, তাই এরা পরস্পর বিক্রিয়া করবে না। তাই এই দুইটাই শুধুমাত্র এখানে ডাল্টনের আংশিক চাপসূত্র মেনে চলবে। তাছাড়া ডাল্টনের আংশিক চাপসূত্র মেনে চলার সূত্র আছে এবং ম্যাথ আছে, সেগুলো আমরা পরবর্তীতে করব। তো ধন্যবাদ সবাইকে। আজকের আমরা ঢাকা বোর্ডের 2023 সালের MCQগুলো করার চেষ্টা করলাম। পরবর্তীতে
আমরা আরও ভিডিও প্রকাশ করব এবং এমসিকিউ এবং সিকিউ এর বোর্ড কোশ্চেনের সকল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। এইগুলো তোমার বোর্ড কোশ্চেনের সহায়তা হবে এবং তোমরা যখন ভার্সিটি অ্যাডমিশন বা মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা দেবা তখনও তোমাদের এগুলো কাজে লাগবে। অর্থাৎ এমসিকিউ তোমরা মুখস্থ না করে বুঝে বুঝে যদি সমস্যাগুলো সমাধান করতে পারো তাহলে তোমাদের বেসিক আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে এবং এই বেসিকের সাহায্যে তোমরা পরীক্ষার খাতায় উত্তর করতে পারবা। এমসিকিউ উত্তর কখনোই তুমি মুখস্থ করে গিয়ে পরীক্ষায় কমন পাবা না এবং সবগুলো আনসার করতে পারবে না। তাহলে কী করতে হবে, তোমাকে প্রত্যেকটা বোর্ড কোশ্চেনগুলো তোমাকে বুঝে বুঝে করতে হবে। টেস্ট পেপার সলিউশন করতে হবে, ভালো কলেজের কোশ্চেনগুলো সলিউশন করতে হবে। ইনশাল্লাহ সবগুলোই আমরা ধীরে ধীরে করব। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেল সায়েন্স এডুকেশন একাডেমিক এবং অ্যাডমিশন কোচিং প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে পাশে থাকো এবং বেল আইকন দিয়ে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক বাটন দিয়ে রাখো যাতে তোমরা পরবর্তী ভিডিও প্রকাশ করলে পাও। এবং আমার পেজে তোমরা সবাই ফলো করো এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য সবাই আমার পেজ ফলো করো। আমার পেজের নাম হচ্ছে সায়েন্স এডুকেশন এবং পেজ হচ্ছে কেমিস্ট্রি প্রিপারেশন ফর মেডিকেল অ্যান্ড এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।